স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি হবিগঞ্জ জেলায়, তুলে ধরছি হবিগঞ্জ জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এখন দৃশ্যমান বাস্তবতা। একাধিক সূচকে এখন আমাদের অবস্থান বিশ্ব তালিকার শীর্ষে। বহু বছর আগে হারিয়ে যাওয়া আমাদের গৌরবোজ্জ্বল ও সমৃদ্ধ ইতিহাস আবারও পুনরুদ্ধার হচ্ছে। এদেশের বিভিন্ন প্রান্তে যেমন ছড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর, বাওর, অরণ্য ও বরেন্দ্র অঞ্চল সহ হাজারো রূপের অনুষঙ্গ, তেমনি আমাদের নৈতিকতায় ও সহমর্মিতায় বিশ্বের অন্যতম জাতিসত্তায় পরিণত হওয়া। বর্তমানে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া। ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আর অসংখ্য সবুজ টিলা, পাহাড়, চা বাগান, হাওর বাওর সমৃদ্ধ জেলা হচ্ছে হবিগঞ্জ। সুলতানশী সৈয়দ বংশের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়েতুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ সম্ভবত ১৭৮৬ সালের দিকে খোয়াই নদীর তীরে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, যার নামকরণ করা হয়েছিল হাবিবগঞ্জ। কালক্রমে হাবিবগঞ্জ থেকে পরবর্তীতে হবিগঞ্জ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ১৮৬৭ সালে হবিগঞ্জ মহকুমা গঠিত হয়। ১৮৮৪ সালে হবিগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এ জেলার আয়তন প্রায় ২৬৩৭ বর্গ কিলোমিটার। হবিগঞ্জ জেলার শিক্ষার হার ৪৫%। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ জেলার শহর থেকে দুর্গম এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু নান্দনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী জনাব আলেক হোসেন জুয়েলের সাথে। এই সুবিধা ভোগ করার জন্য নিমিত্তে আমরা প্রতিটি গ্রাম অঞ্চলে স্কুল এবং কলেজ মাদ্রাসা আমরা নান্দনিক ভবন নির্মাণ করতেছি এবং নির্মাণ কাজগুলো আমরা আমাদের লোকাল সুপারভিশন কমিটি থাকে, সেই কমিটিতে ইউনুর প্রতিনিধি থাকেন এবং আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার সুপার, স্কুলের প্রধান শিক্ষক সহ আমাদের লোকাল সুপারভিশন কমিটি, আমাদের সহকারী প্রকৌশলী, আমার অধীনস্থ উপসহকারী প্রকৌশলী সবাই মিলে আমরা কাজের গুণগত মান নিশ্চিত করি। আচ্ছা, একটা সময় ছিল একদম শহরে বড় বড় ভবন থাকতো এবং গ্রামের শিক্ষার্থীরাও বড় স্কুলে বা বড় ভবনে পড়ার জন্য শহরে যেতে চাইতো। এখন প্রত্যন্ত এলাকায় এরকম ভবন নির্মাণ হচ্ছে। তো এখন এই যে সামগ্রিক বৈষম্যর যে অবসান ঘটলো, এটা আপনি কীভাবে দেখেন? আসলে এটা গ্রেট অ্যাচিভমেন্ট আমরা মনে করি। আমাদের প্রধান প্রকৌশলী মহোদয় ওনার পরিকল্পনায় আমরা যে কথাটা বলছিলাম যে আমরা একবারে এই উন্নয়নের এই অগ্রযাত্রাকে একবারে গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে দেওয়ার যে স্যারের পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপে আমরা বাস্তবায়ন করছি এবং শিক্ষার পরিবেশ আমরা আশা রাখবো শহরে যে পরিমাণ সুবিধা ভোগ করবে এবং শহরের পাশাপাশি গ্রামান্তরে একই ধরনের ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে আমরা যে টয়লেট ফ্যাসিলিটিগুলো শহরে যেমন ঠিক গ্রামে একই রকম। এখন হচ্ছে এপ্রিল মাসে সবচেয়ে বেশি হয় বজ্রপাত। তো আপনাদের এই যে বিশাল বিশাল ভবন, এই ভবনগুলো বজ্রপাত থেকে কতটুকু রক্ষা পাবে? এগুলো বজ্রপাত থেকে রক্ষা করার জন্য আমরা সেই প্রতিরোধক আমরা ছাদের কানেকশন করে দিই। বিশেষ করে বজ্রপাত না, শুধু আরেকটি বিষয় হলো যে এই প্রাকৃতিক দুর্যোগে এই বন্যা কবলিত এলাকার সমস্ত মানুষ কিন্তু আমাদের এই ভবনগুলোকে একটা আশ্রয়কেন্দ্র হিসাবে গ্রহণ করে থাকে। এটি রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট, হবিগঞ্জ। এই বিদ্যালয়টি ১৮৬৭ খ্রিস্টাব্দে স্থাপিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই বিদ্যালয়ে একটি ৬ তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণের ফলে বহু বছর পর বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান অনেক উন্নত হয়েছে।
হাওর বেষ্টিত এই বানিয়াচংয়ে রয়েছে কয়েকটি মাদ্রাসা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই মাদ্রাসাগুলোতে নির্মাণ করেছে নান্দনিক ভবন। এটি মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় বানিয়াচং। হাওরের মাঝে এই বিদ্যালয়টির অবস্থান। প্রচুর সংখ্যক শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। শিক্ষা মন্ত্রণালয় এখানে একটি 4 তলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। ভয়াবহ বন্যায় হাওরে অবস্থিত এই বিদ্যালয়ের ভবনটিতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। এটি লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, হবিগঞ্জ। 1894 সালে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রামে এই বিদ্যালয়টি একটি বাতিঘর হিসেবে আলো ছড়াচ্ছে। এটি বিয়াম স্কুল, হবিগঞ্জ। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রতিষ্ঠানে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, চলুন দেখে আসি হবিগঞ্জ জেলার বিশেষ সংস্কৃতি একটি ধামাইল নৃত্য। এগো কালা কাজলের পাখি দেখাইলাম ওই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, সোনার পিঞ্জিরা সই গো রূপার টাঙ্গুনি, সোনার পিঞ্জিরা সই গো রূপার টাঙ্গুনি, এগো আবির চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, এগো আবির চান্দুয়া দিয়া পিঞ্জিরা ঢাকুনি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, পালিতে পালিছিলাম পাখি দুধ কলা দিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি নাচাইলো ফিরিয়া, এগো যাইবার কালে বেইমান পাখি নাচাইলো ফিরিয়া, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, ভাই বেরাধা রমন বলে পাখি রইল কই, ভাই বেরাধা রমন বলে পাখি রইল কই, এগো আয়না দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই, এগো আয়না দে মোর প্রাণ পাখি পিঞ্জিরাতে তুই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। কথা বলছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ সৈয়দা রৌশন সুলতানের সাথে। এটা আসলে আমাদের টিম ওয়ার্ক ভালো, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্কুলটা পরিচালিত হয়। আর সবচেয়ে বড় কথা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবার আন্তরিকতা আছে। জেলা প্রশাসন সার্বক্ষণিক এখানে নজর দিচ্ছেন। তারপর আমাদের শিক্ষা প্রকৌশল যেখানে আছে, আমাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা সহযোগিতা করছেন। আপনারা যেমন লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিতেও আপনারা খুব এগিয়ে আছেন, এটা কীভাবে? এটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্লাব আছে, যেমন সঙ্গীত, নৃত্যকলা, তারপরে আবৃত্তি, চিত্রাঙ্কন, বিতর্ক, এসব। ওখানে ছেলেমেয়েরা চর্চা করে, বিভিন্ন ক্লাবে অনুশীলন করে, যে যার যে কাজটা করতে ভালো লাগে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সে সেটা করে। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তের অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি। দর্শক, আপনারা অনেকেই শুনেছেন হবিগঞ্জের জালালি কৈতর। চলুন এই গানটি শুনে আসি। আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর, হবিগঞ্জে জালালি কৈতর, সুনামগঞ্জের কোড়া সুরমা নদীর গান ছিলাম শুনে শুনে দিলাম হাওড়ের পানি নাই রে হে তার নাই রে তাজা বিলের বুকে ডালা মেলা নাই রে হিজল গাছ বন্ধু
রাইতে দুপুরে মরুমিয়া ফাটিয়ালি আমার গলায় জোরে তোমরা আমায় চিনুনি, তোমরা আমায় চিনুনি, তোমরা আমায় চিনুনি। ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। এই সুরে আছে রে বন্ধু অসৎ বটের ছায়া, এই সুরে বিছায়া দে রে শীতল পাটির মায়া গো বন্ধু অসৎ বটের ছায়া। এই না সুরের পাহাড়ের দোলা খুশির হাওয়া এই সুরের দোলতে আমি জগৎ করলাম জয়। তোমরা আমায় চিনুনি, তোমরা আমায় চিনুনি, তোমরা আমায় চিনুনি। ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। হবিগঞ্জে জালালি কইতো সুনামগঞ্জের কোড়া সুরমা নদীর গান ছিলাম শূন্যে শূন্যে দিলাম ওরা, আমি শূন্যে শূন্যে দিলাম ওরা। বানিয়াংচংয়ে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দিঘি। এটি সাগর দিঘি নামেও পরিচিত। বহু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী এ দিঘির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করেন। মহান মুক্তিযুদ্ধেও রয়েছে এ জেলার সমৃদ্ধ ইতিহাস। তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ভারত সীমান্তের প্রায় কাছে অবস্থিত। এই তেলিয়াপাড়া চা বাগান বাংলোতে ২৯ মার্চ ১৯৭১ সালে মেজর খালেদ মোশাররফের নেতৃত্বাধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে আসেন এবং এখানে ম্যানেজারের বাংলোতে প্রথম সদর দপ্তর স্থাপন করেন। এখানে প্রায় ২০০০ সদস্যকে ট্রেনিং দিয়ে মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে ১৯ মে যুদ্ধের ভয়াবহতা ও পরিস্থিতি অনুধাবন করে এই তেলিয়াপাড়া বাংলো ত্যাগ করে অন্যত্র সরে যেতে বাধ্য হন। এখানে ১১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। দর্শক, আমরা আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা। আপনারা আমার পেছনে যে উদ্যানটি দেখতে পাচ্ছেন, এই উদ্যানটি হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। চলুন এর উপর একটি তথ্য দেখে আসি। হবিগঞ্জ জেলায় রয়েছে বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান, যার নাম সাতছড়ি জাতীয় উদ্যান। এই উদ্যানে ৭টি পাহাড়ি ছড়া আছে, সেই থেকে এর নামকরণ হয়েছে সাতছড়ি। এই সাতছড়ির পূর্ব নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট। সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ২০০-র বেশি প্রজাতির গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, বাঁশ ও বেত গাছ উল্লেখযোগ্য। এছাড়াও এ উদ্যানে রয়েছে ১৯৭ প্রজাতির জীবজন্তু। পাখি রয়েছে প্রায় ১৫০ প্রজাতির। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের অভয়াশ্রম। এ উদ্যানে গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়। ঝিঝি পোকা হচ্ছে এ বনের অন্যতম রাতের সৌন্দর্য।
সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশে 9টি চা বাগান, আদিবাসী ও স্থানীয় গ্রাম এবং ফসলি জমি রয়েছে। ফলে উদ্যানের আশেপাশে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অনেকাংশেই বনের সম্পদের উপর নির্ভরশীল। দর্শক, এতক্ষণ দেখেছেন হবিগঞ্জ জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।